নমস্কার। প্রত্যেকটি মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যের যারা বেকাররা যারা আছেন, লাখ লাখ বেকাররা যারা আছেন, তাদের অভিভাবকরা তাকিয়ে থাকেন মহাকরণে বসে মন্ত্রীরা সাংবাদিক সম্মেলন করে কি ঘোষণা দেবেন সেদিকে। এবং আমরা কয়েকটি বিষয় আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি। রাজ্যের দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রতনলাল নাথ দুজনেই মহাকরণে সাংবাদিক সম্মেলন করেছেন। একজন করেছেন 2021 সালে, আরেকজন করেছেন 2024 সালে। আমরা পরপর দুজনের বক্তব্যগুলো আপনারা শুনুন। বিদ্যাজ্যোতি 8টা ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে 100টা স্কুলে আমরা দিয়েছি। এই স্কুলগুলি কার স্কুল? সরকারি স্কুল। টিচার পোস্টিং কে দেবে? আমরা। এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা 100 জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই। এপ্রিল নেক্সট একাডেমিক সেশন থেকে শুরু হবে। একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করব, স্পেশাল এডুকেটর 100 জন নিয়োগ করব, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন নিয়োগ করব। 100টার জন্য 100 জন, একজন প্রতি স্কুলের জন্য একজন করে। ফিজিক্যাল এডুকেশন টিচার, নট পিআই। তাহলে একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি 5 মুভ, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য 3 জন করে টিচার প্রি প্রাইমারি। আয়া গ্রুপ ডি, আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে। স্টাফ নার্স, পিজিটি সোশিওলজি আমাদের 25 জন আছে, আরো 75 জন আমরা নিয়োগ করব। সাইকোলজি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। জিওগ্রাফি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। ইকোনমিক্স 75 জন নিয়োগ করব। এন্ড লাইব্রেরিয়ান, প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে, 100 জন নিয়োগ করব। এবং এই যে জিনিসগুলি বললাম এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবিএস স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব। এবং এর আগে আমরা তাদেরকে তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে 125টা স্কুল, তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। গতকালকের ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। অর্থাৎ এই যে 112খানা স্পেশাল এডুকেটর, সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে। আমি শুরুতেই যে একটা উদাহরণ দিতে চাই যে 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকরণে বসে প্রেস মিট করে বলেছিলেন এটা 2021 সালের ডিসেম্বর মাস, যে 22 সালের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি 100টা স্কুলের জন্য 1400 জন এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জনকে 2022 সালে মার্চ মাসের মধ্যে নিয়োগ করবেন। 2022-2023 পেরিয়ে যাচ্ছে, 2024 সালের ডিসেম্বর মাসে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে ঘোষণা দিচ্ছেন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য তারা নিয়োগ করবেন। এই যে প্রতারণার খেলা চলছে, 2021 সালে যা ঘোষণা হয়েছে, বলছিলেন মহাকরণে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে মার্চের 2022 নিয়োগ করবেন। 22, 23, 24 পেরিয়ে গেছে, এখন নতুন করে আবার একই পোস্ট আরেক মন্ত্রী ঘোষণা করছেন। এই প্রতারণা কার স্বার্থে আমরা জিজ্ঞেস করতে চাই। এবং এই দুইজন আপনারা শুনলেন দুইজন মন্ত্রীর বক্তব্য। তার পাশাপাশি আজ বিকেলে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বিষয়টি সরাসরি উত্থাপন করে প্রশ্ন তুলেছেন। তিনি প্রতারণার অভিযোগ করেছেন। আমরা আরো একবার শুনি রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ এবং সুশান্ত চৌধুরীর পরপর দুবার বক্তব্য। বিদ্যাজ্যোতি 8টা ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে 100টা স্কুলে আমরা দিয়েছি। এই স্কুলগুলি কার স্কুল? সরকারি স্কুল। টিচার পোস্টিং কে দেবে? আমরা। এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা 100 জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই। এপ্রিল নেক্সট একাডেমিক সেশন থেকে শুরু হবে।
একাডেমিক কাউন্সিলের 100 জন নিয়োগ করব, স্পেশাল এডুকেটর 100 জন নিয়োগ করব, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন নিয়োগ করব, 100টার জন্য 100 জন, একজন প্রতি স্কুলের জন্য একজন করে। ফিজিক্যাল এডুকেশন টিচার, নট পিআই। তাহলে একাডেমিক কাউন্সিলের 100 জন নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি 5 মুভ, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য 3 জন করে টিচার প্রি প্রাইমারি। আয়া গ্রুপ ডি, আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে। স্টাফ নার্স, পিজিটি সোশিওলজি আমাদের 25 জন আছে, আরো 75 জন আমরা নিয়োগ করব। সাইকোলজি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। জিওগ্রাফি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। ইকোনমিক্স 75 জন নিয়োগ করব। এন্ড লাইব্রেরিয়ান, প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে, 100 জন নিয়োগ করব। এবং এই যে জিনিসগুলো বললাম, এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবি স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব, এবং এর আগে আমরা তাদেরকে তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে 125টা স্কুল, তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। গতকালকে ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। অর্থাৎ এই যে 112 খানা স্পেশাল এডুকেটর, সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে। আমি শুরুতেই যে একটা আপনারা শুনলেন দুইজন মন্ত্রীর বক্তব্য। কোনোভাবে এই বক্তব্য আমরা তাদের কাছ থেকে জোর করে আনিনি। আমরা মহাকরণে 2 মন্ত্রীর সাংবাদিক সম্মেলন, এখনো যদি আপনারা চেষ্টা করেন 2 মন্ত্রীর সাংবাদিক সম্মেলন মন্ত্রীদের ফেসবুক পেজে আছে। এবং এ রাজ্যের যারা আছেন বিভিন্ন সময় বলা হয় যে সরকারের কিছু বিষয় থাকলে গঠনমূলক সমালোচনা কেউ করতে চাইলে কেউ করতে পারেন। আমি শুধু এতটুকু বলি, এটা গঠনমূলক সমালোচনার কোনো বিষয় নয়। একটু স্মরণ করিয়ে দেওয়া যে একবার যদি অর্থ দপ্তরের অনুমোদন মিলে তারপর নিয়োগ করার প্রক্রিয়া যদি শুরু হয়, সেটা কি 3 থেকে 4 বছর সময় লাগে? তাহলে অর্থবর্ষ কিভাবে পালন করে, অর্থবর্ষ কিভাবে সেখানে হিসাব নিকাশ করে, তার দায়িত্ব অবশ্যই রয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে তার জানান দেওয়া, তার মন্ত্রিসভার 2 সদস্যের বক্তব্য। এবং অবশ্যই বলা যায় ডাক্তার মানিক সাহা যখন দায়িত্ব নিয়েছেন তার আগেও সেই বক্তব্যগুলো রাখা হয়েছে। সুতরাং তিনি তার বিজেপির আমলের শাসন আমলে গত 6 থেকে 7 বছরের হিসাব যখন তিনি দেবেন এ রাজ্যের জনগণের কাছে, সুতরাং এই হিসাবটুকু দেবেন। এবং অবশ্যই রাজ্যের অর্থমন্ত্রী তিনিও এই বিষয়গুলো দেখবেন, এবং অবশ্যই তাকেও সেই বক্তব্যটা রাজ্যের মানুষের কাছে জানানো খুব দরকার। এবং এই প্রেক্ষিতে রাজ্যের 2 মন্ত্রীর সাংবাদিক সম্মেলনের বক্তব্য, নির্যাস, তার ব্যাখ্যায় কে কি বলবেন সেটা আমাদের বিষয়ে, আপনাদের কথা আমরা শুনব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছিলাম, দেখুন 2018 পরে মন্ত্রী বিধায়ক হয়েছিল, অধিকাংশ মন্ত্রী বিধায়কদেরকে বিশ্বাস করতাম। এখন দেখছি ওনাদের কথা আর ওনাদের টেকনিক, মানে ওনারা ব্রেন ব্যবহার করেন, আমি কিছুটা বুঝতে পারছি। দেখবেন যারা দায়িত্বশীল ওনারা কিছু বলবে না, হয়তো কাউকে 3 বছর, কাউকে 4 বছর, কাউকে কিছুদিন যারা কোনো মনে করুন কিছু প্রতিবাদ করবে না, ওনাদেরকে রাখবে 6 বছর, এরকম চলছে মন্ত্রিসভাতে। প্রথমলাল নাথ কেমন ছিলেন, তারপরে ডিপার্টমেন্ট দেওয়া হলো, মানে নিচে নামানো হলো। সুরেন্দ্র চৌধুরী তো লাস্টে কয়েক মাস ছিলেন, তারপর খাদ্য দপ্তর মনোজ দেবকে ডিঙ্গিয়ে দেওয়া হলো। উনি প্রেস কনফারেন্স করলেন। আজকে না কালকে দেখলাম আমাদের চণ্ডীপুর বিধানসভার বিধায়ক টিঙ্কুরা একটা প্রেস কনফারেন্স করেছেন। আমার কথা হলো যারা মানে ত্রিপুরা মাতা সহ
এতটা জন্য করার জন্য। যার যে ডক্টর আছে সেগুলো নিয়ে বলুন না। আপনার আমার ডক্টর, আমার মৎস্য ডক্টর, আমি সবজি ডক্টর যদি স্ক্রিপ্ট রাইট না করে দিই উনি বুঝবেন কিছু? ওনার সচিব, ওনার ডাইরেক্টর অনেক কিছু তো বুঝবেন না। এগুলো ভুলভাল তো হতে পারে। শিক্ষামন্ত্রীকে ওটি সুশান্ত চৌধুরী তো শিক্ষামন্ত্রী নয়, উনি তো অবশ্যই স্ক্রিপ্ট রাইট করেছেন। অনেক ডক্টর স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা এইসব নিয়ে তো আছেন মুখ্যমন্ত্রী, উনি জানেন ভালোভাবে। ওনারা মানে এখন এমন ভাবে চলছে যে দেখবেন যেগুলোর মধ্যে জন বিক্ষোভ বা জনগণের একটা মানে বুঝে যাচ্ছে, দেখুন হঠাৎ করে এই ডক্টর পাল্টিয়ে অন্যকে দিয়ে দিবে মন্ত্রিসভাতে। ওটা আমি আপনার অনলাইন মানে কি বলবো অন রেকর্ডই বলছি, আমি দেখেছি। কারণ অনেক হয়েছে, তেইশের কিছু মাস পূর্বেও হয়েছে, তেইশের পরেও হয়েছে। যারা ভালো গুড রেকর্ডে ছিল ওনাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে, অনেককে আবার মানে ডাব্বা খেয়েছে, ওনারা পাস করেছে। এবং আমরা প্রত্যেক মন্ত্রিসভার বৈঠকের পর বিষয়গুলো উত্থাপন করি, অনেকের সঙ্গে আমাদের প্রতিক্রিয়া হয়, কথা হয়। অনেকে জানতে চান কয়েক বছর পর সত্যি কি নিয়োগ হলো কি। সত্যি শব্দটা মানুষ বলেন, কে বলেন, বিজেপির কার্যকর্তারা বলেন, কার্যকর্তা যারা আছেন তারাও বলেন, বিভিন্ন স্তরের নেতৃত্ব বলেন, সাধারণ মানুষ বলেন, শুধু বিরোধীরা বলছেন তা নয়। এই রাজ্যের যারা নাগরিক তারা জানতে চান যে মন্ত্রীর যে ঘোষণাটি হলো সত্যি হলো কি, চাকরি নিয়োগ হলো কি। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আসলে দেখেন, এই সরকারের মন্ত্রী, মিনিস্টার, বিধায়ক যারাই রয়েছে সবগুলো মিথ্যা ছাড়ার কোনো কথা নেই। কারণ 2-3 বছরে 2বার ঘোষণা করলো কিন্তু নিয়োগ হলো না, আমরা দেখলাম। কিন্তু মন্ত্রী দুইজনে একজনের পর একজনে করে। কারণ এই সরকার মানুষের সাথে মিথ্যা প্রতারণা করে, মনে করছে এই মিথ্যা প্রতারণা করে মানুষ বোকা বানানো যায়, কিন্তু আসলে না। তারা মনে করছে যে ত্রিপুরা রাজ্যের মানুষ বোকা। আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ বোকাও না, অশিক্ষিত নয়, শিক্ষিত। কারণ যারা যুব সভা যুবতীরা রয়েছে, শিক্ষিত রয়েছে, যারা মেধা রয়েছে, তারা কিন্তু অবুঝ নয়। কারণ 3 বছরের মধ্যে চাকরি ঘোষণা করে একবারও নিয়োগ করতে পারলো না, তাহলে সেটা সরকারের ব্যর্থতা। কারণ ডবল ইঞ্জিনের সরকার, নিয়োগ করার ক্ষেত্রে তো দুর্বলতা থাকার কোনো বিষয় না। আমরা জানলাম বিগত দিন বামপন্থী সরকার যখন ছিল তখন সীমাবদ্ধের মধ্যে নিয়োগ নীতি করছিল, কিন্তু কেন্দ্রের বঞ্চনার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো না কোনো ভাবে টাকায় আটকানোর মাধ্যমে কিন্তু বামপন্থী সরকার প্রতিনিয়ত চাকরি দিয়ে যেত। প্রত্যেক মঙ্গলবার একটা ক্যাবিনেট হতো, এই ক্যাবিনেটের মাধ্যমে 70 জন, 80 জন, 90 জন, 50 জন করে কোনো না কোনো ভাবে ডিআরডব্লিউ হোক, ডিআরবিটি হোক, যেভাবে হোক কিন্তু বেকারকে কর্মসংস্থান করার ব্যবস্থা করে, ডাইল ভাতের ব্যবস্থা করেছিল। কিন্তু এই সরকার আসার পর থেকে চাকরি তো দেওয়া দূরের কথা, কিন্তু চাকরি যারা ভাব দিয়ে গেল বামপন্থী সরকার, তাদের ভাতের থালটা কেড়ে নিয়ে গেল। সারা ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে কিন্তু যারা কন্ট্রাক্টের মধ্যে সমস্ত ডিপার্টমেন্টের গুলার মধ্যে ছাড়াই করে দিয়ে দিল, কিন্তু এই সরকার নিয়োগ করলো না, কিন্তু নিয়োগ করতে পারেনি। আমাদের বক্তব্য হলো যারা তারা বিজেপি পার্টি করছে তাদেরকে নিয়োগ করো, তাহলে অফিসগুলো চলার ক্ষেত্রেও সুবিধা হতো এবং জনগণও সুবিধা হতো। কিন্তু আসলে সেটা করে না। তাদের হলো বড় বড় বুলেটিন, বড় বড় অ্যাডভার্টাইজ, বড় বড় মুখের বুলি ছাড়া এই রাজ্যে কোনোটাই নাই। এখন পর্যন্ত কোনটা হলো দেখেন তো? 50,000 চাকরি দেওয়ার কথা ছিল, স্কুলে চাকরি হওয়ার কথা ছিল, রেগাদের নিয়োগ নীতি রেগুলার করার কথা ছিল, সর্বশিক্ষাকে নিয়োগ করার কথা ছিল, অনিয়মিত কর্মচারীকে নিয়োগ করার কথা ছিল, সমহারে বেতন দেওয়ার কথা ছিল, রেগা 340 টাকা করার কথা ছিল, ভাতা 2000 টাকা করেছে, 50,000 ভাতা কেটে দিয়েছে। এই রাজ্যে কোনটা করেছে? 2014 মানে 18 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনটা করলো? এখন মনে করছে মানুষ আসলে বোকা নয়, কারণ মানুষ এখন মুখ খুলছে না। কারণ মুখ খোলার পরে না খোলার হলো, এখন খুলছে, খোলার পরিপ্রেক্ষিতে কিন্তু আক্রমণ কিন্তু বন্ধ নেই, কিছু না কিছু ভাবে আক্রমণ করে যাচ্ছে। আমরা দেখলাম কিছুদিনও, কারণ বামপন্থীরা সম্মিলনকে সামনে রেখে উদয়পুরে বিক্ষোভ মিছিল করেছে। তাদের সরঞ্জাম গুলা যারা আমরা যারা আপনাদের সঙ্গে কথা বলি, নিয়মিত যারা থাকি, তারা তো অবশ্যই আছে। তার বাইরে থেকে অনেকে যদি জিজ্ঞেস করে যে বক্তব্যগুলো আপনারা কি রেকর্ড করে রাখেন, আমরা বলি না, রেকর্ড আমাদের করতে হয় না, এ রাজ্যে জনগণ রেকর্ড করে রাখে এবং অবশ্যই মন্ত্রীদের ফেসবুকে রেকর্ড থাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। নবীন বাবু যে কথাটা বললেন যে এরা প্রতারণা করছে,
সত্যি কথা, প্রতারণা না, প্রতারণার থেকেও আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে এই বিজেপি গভর্নমেন্ট সারা ভারতবর্ষে সৃষ্টি করে দিচ্ছে। দেখেন, একদিকে তো বেকাররা বন্ধ, আপনি জানেন শুধু উত্তরপ্রদেশে 8 লক্ষ বাচ্চা, এই গরিব বাচ্চা 8 লক্ষ বাচ্চা স্কুল ছেড়ে দিছে, পড়াশোনা বন্ধ। সারা দেশে বুঝো প্রায় 12 লক্ষ কাছাকাছি শিশুরা স্কুল ছেড়ে দিছে পড়াশোনা। আর এইদিকে তো এই সরকারটা দেব দেবতা মন্দির বানান, ইটা বানান, সীতা বানান লইয়া তারা পাগল দিছে। আজকাল দেখেন এই লোকগুলি দেশ স্বাধীনের আগে রাজা বানাইতো, জমিদার তারার নির্দেশে কিন্তু বানাইতো। মানে আমরা ভারতবাসী যে মূল নিবাসী যে কত হাজার হাজার লোকের তারা হত্যা করাইছে, অত্যাচার করাইছে, কর না দিতে পারলে হত্যা করাইছে, একটু ইয়ে করলে তারা রিঙ্গিতে প্রচুর হত্যা করছে এই ভারতবর্ষে। মানুষ উঠতে দিছে না। দেশ স্বাধীন হইলো, দেশ স্বাধীন হওয়ার পরে দেশটাতে মানুষের সকলেই একটু একটু সুযোগ সুবিধা পাইছে সংবিধানের কারণে। সবারই সুযোগ সুবিধা হয়েছে, প্রত্যেকটা শ্রেণীর লোকই কিছু কম বেশ ভালো চলছে। আজকে আবার এই বিজেপি গভর্নমেন্ট কাপুরুষের মতন তারা লুকাচুরি করিয়া মানুষের মিথ্যা প্রচারণা দিয়া প্রতারণা করিয়া মানুষের সাথে তারা সরকার করিয়া মুদিরে দিয়া ওই আগে যেমন রাজা বানাইতো, জমিদার বানাইতো, যুগের মতন লোক পাইছে, মোদির মতন লোক পাইছে। এই ধরনের লোক পাইয়া আজকে তারা ভারতবর্ষটাকে ধ্বংস করতেছে। আর সবাই ভয় দেখা, সমস্ত নেতারা ভয় দেখা, তোমরা এই চুরি করছো, এই করছো। আপনি নিশ্চয় জানেন ত্রিপুরার বহুত পবিত্র থেকে মুখ্যমন্ত্রী থেকে সবাই বাজার চুরি থেকে সবাই ফাঁসাইছে, ফাঁসানোর চেষ্টা করছে, মায়াবতীরে ফাঁসানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জির লোকের বিভিন্ন ভাবে তারা এইভাবে তার বিরুদ্ধে মুখ খুললই ফাঁসানোর চেষ্টা করে। এটা কি একটা গভর্নমেন্ট? আমরা এতটুকু বলি, যারা আমাদের সঙ্গে আছেন, কথাগুলো শুনছেন, আমার কথাগুলো শুনছেন, অবশ্যই মিলিয়ে নেবেন। আপনার অনেকেই মিলিয়ে নেবেন, হয়তো আবার 2 বছর পর আরেকটা ঘোষণা হতে পারে। আমি গতকাল বলেছিলাম এমন একটি আয়োজনে যে ফার্মাসিস্ট ঘোষণা নিয়ে কতবার যে ঘোষণা হলো, কত মন্ত্রীদের কতবার গুছিয়ে তাদের কথাগুলো বলছিলেন বা প্রচার করছিলেন, কার্যত হলো কিনা সেটা বোধহয় এ রাজ্যের আপামর বেকাররা জানেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি একটু অন্যভাবে কিছু বলবো। আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, লাইনে আছে, বলবো। বলুন। আজকে তো চাকরি বিষয় না, বেকারত্ব। কিন্তু আমি কিন্তু সময় নেব 2 মিনিট। হ্যাঁ, আপনি সময় নষ্ট না করে কথা বলতে থাকুন। নেতা বোকা হতে পারে, ভোটার বোকা না। নেতা বোকা হতে পারে, ভোটার বোকা না। মোদি প্রতিশ্রুতি যা দিয়েছেন সবই তিনি রক্ষা করলেন। আরে উদ্ধার করলেন কালো টাকা, উদ্ধার করলেন কালো টাকা, সে টাকা ঘরে ঘরে বিলিয়েছেন। স্কুলে চাকরি দিয়ে স্কুলে চাকরি দিয়ে প্রতিশ্রুতি স্কুলে চাকরি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তো বলছে হায় জ্যোতি যা দিয়েছেন সবই তিনি রক্ষা করলেন। আর উদ্ধার করলেন কালো টাকা, আর উদ্ধার করলেন কালো টাকা, সে টাকা প্রতি ঘরে বিলিয়েছেন স্কুলে চাকরি দিয়ে। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, আপনার বক্তব্য রাখুন। হ্যাঁ, হ্যালো। আমরা প্রত্যেকের কাছে একটি কথা বলি যে এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের মন থেকে কথা বলার অনুষ্ঠান। সরাসরি এই অনুষ্ঠানে ফোন করবেন, কথা বলবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার প্রতিক্রিয়া রাখার চেষ্টা করবেন। কম সময়ের মধ্যে মূল বক্তব্য রাখাই ভালো, তারপর অবশ্যই অন্যদেরকে কথা বলার সুযোগ দেবেন। নমস্কার, কে বলছেন? এবং আমরা শুধু 2 জন মন্ত্রীর সাংবাদিক সম্মেলন, কয়েক বছর ধরে সেই প্রচারগুলো আমরা তুলে ধরছি।
অনেকে হয়তো মিলিয়ে নেবেন, অনেকে বলছেন যে 1 বছর একটা অর্থবর্ষের মধ্যে। আমি বলি, যারা এই রাজ্যে শিক্ষিত মানুষ আছেন, এই রাজ্যটাকে যারা ভালোবাসেন এবং সত্যি মানে শিক্ষিতই বলা যেতে পারে, যে জানেন বুঝেন, অযথা তর্ক করেন না, তারা অবশ্যই জানেন যে একটা অর্থবর্ষের মধ্যেই সবকিছু শেষ করতে হয় এবং অর্থ দপ্তরের অনুমোদন আছে মানে সেই টাকার সংস্থান আছে বলেই অর্থ দপ্তর সেই অনুমোদন দেয়। সুতরাং সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে কয়েক অর্থবর্ষর প্রয়োজন হয়, সেটা কে বিশ্বাস করে? অন্তত শিক্ষিত মানুষকে তো আর বোকা বানানো সম্ভব নয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, সুনামর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরার মন্ত্রী এবং এমএলএদেরকে বলতে চাই যে বেকারদের নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। যেদিন বেকাররা খেতে যাবে ওই দিন আপনাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। তখন অধিকাংশই দেখুন ত্রিপুরার মধ্যে মন্ত্রী বলুন এমএলএ বলুন অধিকাংশই মূর্খ বলতে 8 পাস 6 পাস মাধ্যমিক পাস, অথচ ওই ডিপার্টমেন্ট তারা যে দায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রীরা, ওই মন্ত্রী আন্ডারে চাকরি নিতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে বিএ পাস এমএ পাস এমনকি 12 পাস হতে হয়। একজন 12 পাস বিএ পাস বা মাস্টার্স করার ছেলে বা কোনো বেকার যদি একজন 8 পাসের কাছে চাকরির জন্য যায়, তো ব্যাপারটা কিরকম বোঝা যায়? ত্রিপুরাটা আস্তে আস্তে মূর্খ দিকে যাচ্ছে, মূর্খদের হাতে চলে যাচ্ছে। এর জন্য তারা চাকরি দিতে পারছে না। আমার নেতা মন্ত্রী বলুন এমএলএ বলুন, ত্রিপুরার মধ্যে প্রায় বিজেপির এমএলএ দেখছি যে 8 পাস 6 পাস 7 পাস মাধ্যমিক পাস। এর জন্য ত্রিপুরাটা অনেক পিছিয়ে যাচ্ছে এবং ত্রিপুরা মূর্খ দিকে যাবে। সামনের দিকে যে মূর্খদের হাতে যে শাসন ক্ষমতা গেছে, মূর্খরা চাইবে যে কোন ছেলেমেয়েরা যাতে পড়ালেখা না করতে পারে ভালোভাবে। এর জন্য এডুকেশন ডিপার্টমেন্ট স্কুলগুলি অনেক বন্ধ করে দিচ্ছে ত্রিপুরা। এডুকেশন ডিপার্টমেন্টকে ওরা ধ্বংস করে দিচ্ছে। এটাই বলার ছিল যে ওদের শুধরে যাওয়া প্রয়োজন। ত্রিপুরার যে মন্ত্রী এমএলএরা আছে তাদেরকে শুধরে যাওয়া প্রয়োজন, যে বেকারদের নিয়ে আর রাজনীতি করো না তোমরা। সামনের দিন তোমাদের খবর আছে এবং সামনের দিনটা আর তোমাদের অনেক খারাপ যাবে। এটাই বলার ছিল। এবং কয়েক বছর ধরে চাকুরির বিষয়টা নিয়ে অনেকে বলবেন। আমি গতকালও শুনলাম রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে বলছিলেন যে বিজেপির চাকরি মানে 100% নিশ্চিত। খুব ভালো কথা। এখন প্রশ্ন হলো, এই নিশ্চিত কথাটা বলতে গিয়ে রাজ্যের মানুষের কাছে বিগত সরকারের সমালোচনা করাটা অবশ্যই এটা সুশান্ত চৌধুরীর তার সাবজেক্টের মধ্যে পড়ে, কারণ এই কারণে পরে তিনি রাজনীতি করেন। কিন্তু প্রশ্নটা হলো, এই সুরক্ষার কি মানে আছে যে কয়েক বছর ধরে ঘোষণা এবং একই ঘোষণাকে বারবার দেওয়া? আমি আশা করি মন্ত্রী নিজেও যদি এই বক্তব্যগুলো শুনেন এবং অবশ্যই তিনি তার মতন করে বিষয়গুলো মিলিয়ে নিতে পারেন, প্রয়োজনে তিনি তার আইটি সেলেরও সহযোগিতা নিতে পারেন, তারা প্রয়োজনে এগুলো খুঁটিয়ে দেখতে পারেন যে সত্যি সত্যি সেদিন এই মন্ত্রী কি বলছিলেন আর তিনি তারপর কি বলছেন। এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে মন্ত্রী অনেক দিন ধরে মন্ত্রিত্ব করছেন, সুতরাং তিনি জানেন ভালো করে যে একবার অর্থ দপ্তর অনুমোদন দিলে সে পরের বছর সে নিয়োগ হয়, তার পরের বছর নিয়োগ না করে আবার এর পরের বছর ঘোষণা করতে হয় না। এটা 100% চাকরির নিশ্চয়তার লক্ষণ নয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে। হ্যাঁ বলুন। দেখুন, আসলে তাদের উদ্দেশ্য চাকরি বা বেকারদের সমস্যার সমাধান নয়। ওরা ওদের সমস্যার সমাধান করার উদ্দেশ্যেই ওরা চলছে। ওদের যে কাজের যে নমুনা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি মহাকরণে দীর্ঘদিন কাজ করেছি, আমি দেখেছি। আমি কম বেশি 5 জন মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করে আমার অভিজ্ঞতা। তাদের কোনো পোস্ট ক্রিয়েট করতে হবে না। ত্রিপুরা রাজ্যে এখন যে অবস্থা, যত কর্মচারী পেনশনে গেছে, শুধু এই কর্মচারীদের জায়গায় লোক যদি অর্ধেকও নিয়োগ করে, মনে করেন 50 জন পেনশনে গেছে, 25 জন নিয়োগ করে, এখনো 30 থেকে 35,000 লোক নিয়োগ করতে পারে প্রত্যেক দপ্তরে। আমি অনেকদিন বলেছি আপনার এই অনুষ্ঠানে যে মুখ্যমন্ত্রী, আপনারা নিয়ে দেখবেন, মুখ্যমন্ত্রীর নিজের যে সচিবালয়, ত্রিপুরাবাসী জানে যে মুখ্যমন্ত্রী সচিবালয় বলতে একটা অফিস আছে। সেই অফিসে আমিও কাজ করে এসেছি, ওখান থেকে আমি পেনশনে গেছি। আমার এইদিকে যে পেনশনের বই,
এই বইটাতে কিন্তু মুখ্যমন্ত্রী সচিবালয়ের লেখা আছে। শুধু একজন গ্রুপ বি কর্মচারী এখন আছে, গৌরী দেবনাথ, আমি নাম বলে দিচ্ছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এবং আলোচনায় আনবেন। তখন ত্রিপুরার মানুষ জানতে পারবে যে আসলে লোকটা সত্য কথাই বলেছে। একজন কর্মচারী আছে মুখ্যমন্ত্রী সচিবালয়ে, আর বাকি সব পেনশনে গেছে, এখানে আর নিয়োগ নেই। এই কাজেই এরা আসলে শুধু একটা সিদ্ধান্ত যদি আপনি যাচাই করেন, দেখবেন বেকারদের চাকরি হলে আগামী দিনে পেনশন পাবে না, ওরা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওরা যদি 4 বছর এমএলএ থাকে, মন্ত্রী থাকে, ওরা পেনশন পাবে। এই যে একটা স্বৈরাচারী সিদ্ধান্ত, এটার কথা কিন্তু আমরা কেউ বলি না যে এটা কি সিদ্ধান্ত। তুমি 4 বছর কাজ করলে আর তুমি পেনশন পাবা আজীবন, তোমার ফ্যামিলি পাবে, চিকিৎসা খরচ পাবে। আর বেকাররা 30 বছর চাকরি করলে ও পেনশন পাবে না। এটা দিয়ে বোঝা যায় ওরা মানে মনোভাবটা কি। কাজেই সকল অংশের মানুষ যদি গর্জে না উঠে, তাইলে তাদেরকে শিক্ষা দেওয়া যাবে না। ওরা শুধু ভাওতার উপরে চলছে আর লুটপাট করছে, রাজার হালে চলছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা আরো একবার দুজন মন্ত্রীর বক্তব্যের যে রয়েছে সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য, তা আরো একবার শুনি। বিদ্যাজ্যোতি 8টা ডিস্ট্রিক্টে আমরা ভাগ করে 100টা স্কুলে আমরা দিয়েছি। এই স্কুলগুলি কার স্কুল? সরকারি স্কুল। টিচার পোস্টিং কে দেবে? আমরা। এই স্কুলগুলি পরিচালনার জন্য আমরা 100 জন একাডেমিক কাউন্সিলর নিয়োগ করব এই এপ্রিলের মধ্যেই। এপ্রিল নেক্সট একাডেমিক সেশন থেকে শুরু হবে। একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করব, স্পেশাল এডুকেটর 100 জন নিয়োগ করব, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন নিয়োগ করব। 100টার জন্য 100 জন, একজন প্রতি স্কুলের জন্য একজন করে। ফিজিক্যাল এডুকেশন টিচার, নট পিআই। তাহলে একাডেমিক কাউন্সিলর 100 জন নিয়োগ করতে যাচ্ছি। অলরেডি 5 মুভ, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। স্পেশাল এডুকেটর 100 জন, ফিজিক্যাল এডুকেশন টিচার 100 জন, প্রি প্রাইমারি প্রত্যেক স্কুলের জন্য 3 জন করে টিচার প্রি প্রাইমারি। আয়া গ্রুপ ডি, আয়া থাকবে প্রত্যেকটি স্কুলে। স্টাফ নার্স, পিজিটি সোশিওলজি আমাদের 25 জন আছে, আরো 75 জন আমরা নিয়োগ করব। সাইকোলজি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। জিওগ্রাফি আমাদের 25 জন আছে, 75 জন নিয়োগ করব। ইকোনমিক্স 75 জন নিয়োগ করব। এন্ড লাইব্রেরিয়ান, প্রত্যেক স্কুলে লাইব্রেরি থাকতে হবে, 100 জন নিয়োগ করব। এবং এই যে জিনিসগুলি বললাম, এগুলি সব মার্চের মধ্যে সমস্ত ব্যবস্থা হবে। এপ্রিলের থেকে শুরু যে হবে একাডেমিক সেশন, তখন এগুলি এই সব সিবি স্কুলে আমরা তাদেরকে পোস্টিং দেব। এবং এর আগে আমরা তাদেরকে তাদের পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে নিয়োগ করা যায়, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে 125টা স্কুল, তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। গতকালকে ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। অর্থাৎ এই যে 112 খানা স্পেশাল এডুকেটর, সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে। আমি শুরুতেই যে একটা উদাহরণ দিতে নমস্কার, কে চাই। বলছেন? আগরতলা থেকে একজন বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, প্রথমে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রোগ্রামটা আমার খুবই প্রিয় এবং রাজ্যবাসীর প্রায় আমি মনে করি অধিকাংশ রাজ্যবাসী আপনার কাছে কৃতজ্ঞ এই প্রোগ্রামটা করার জন্য। জনগণের সরকারের জনগণের প্রতি যেই দায়বদ্ধতা, তা এই সরকারটার মধ্যে আমি লক্ষ্য করতে পারছি না। শ্রমিক, বিশেষ করে শ্রমিক শ্রেণী বলুন, যুবক বলুন, উচ্চ ধনীর লোকদের
বাদ দিয়ে আর কি যে ক্লাসটা আছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিচু এবং যুবক, সবার উপরে যেমন একটা প্রতারণা চলছে, মানে কথা বলা হচ্ছে কিন্তু কাজের বেলায় কিছু হচ্ছে না। এই সরকার 18-তে আমরা এনেছিলাম আগের সরকার কাজকর্মে খুশি ছিলাম বলেই তো এনেছিলাম। তারা যে ম্যানিফেস্টোতে যে কথাগুলি রেখেছিল, বিশেষ করে অনিয়মিত কোনো চাকরি হবে না, ফিক্সড পে, এখন অব্দি এই সরকারের দ্বিতীয় দান্ত হচ্ছে অনিয়মিত চাকরি তারা দিয়েই যাচ্ছে, তাদের কথার কোনো দাম প্রয়োজন না। তারপর সবচেয়ে বড় জিনিস 10,300, ওটা তো বললে লাভই নেই, আচ্ছা বাদ দিলাম। রোজ বিলি, এত 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 মানুষের টাকা বলি যে প্রতারণা হয়েছে, ওগুলি তারা বলেছে আর দেবে, ওটা তো ভুলেই গেছে, ওই সব করে লাভ নেই। কিন্তু আজকে যে বেকাররা যে ইস্যুটা আপনি বারবার তুলে ধরছেন, এটা আসলে ঠিক। মন্ত্রীদের কথার এরকম মানে মূল্যহীনতা কিভাবে হতে পারে? আমরা তো জনপ্রতিনিধিদের যথেষ্ট সম্মান আছে আমাদের মনে তাদের প্রতি, তাদের কথার যদি এত মূল্যহীনতা কিভাবে হয়? একই জিনিস 14 বার করে তারা বলে, এরপরে 3-4 বছর লাগে একটা জব বাচ্চারা পায়। হ্যাঁ, যে বেলায় এই অসুবিধাটা দেখছি, পোলাওয়াইনে রাস্তায় নামতে হয়েছে। শিক্ষক টেট পাস করে বাচ্চারা রাস্তায় মারও খেলো পুলিশের, তারপর গিয়ে কিছু চাকরি হয়েছে। এখন তো 2 বছর ধরে নিয়োগ নেই। মানে এত নিকৃষ্টতম একটা ব্যাপার চলছে আর কি, এটা বলে বোঝানো যায় না। তো তবু আমি স্বীকৃত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কাছে এটাই হাত জোর করে অনুরোধ রইবে আমার ত্রিপুরার যুবক ভাইদের জন্য, যে যাতে এটলিস্ট এই নিয়োগ নীতি এটা স্বচ্ছভাবে হয় আর এই প্রতারণা যাতে না হয়। কারণ একটা চাকরি শুধু একজন না, একটা ফ্যামিলি, এমনকি 2-3টা ফ্যামিলিকেও কোনো কোনো জায়গায় একটা স্বাবলম্বী করে। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক অনেক ভালোবাসা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আচ্ছা, আমি একটা কথা বলবো, কিন্তু রাজ্যে এতই সমস্যা, আমার ব্যক্তিগত ভাবেই বলতে হয়, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস, অথচ কুসুমিতে চাকরি করছে ফুল ক্লাস। এই হচ্ছে অবস্থা। ইঞ্জিনিয়ারিং এনআইটিতে ইঞ্জিনিয়ারিং, অন্য কোনো উত্তর পূর্বাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এনআইটি, সেখানে চাকরি করে পাস করেছে ইঞ্জিনিয়ার। সেখানে আমার মেয়ে এটা পোস্ট অফিসে চাকরি করছে 4 ক্লাস। এতই মানে এটা থেকে আমি খুবই দুঃখিত এবং নিজেই কষ্ট পাচ্ছি যে এত পয়সা খরচ করে শিক্ষিত করালাম, কিন্তু হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার, মেয়েটা হয়তো ডাক্তারি পাস করতো যদি একটু পয়সা খরচ করা যেত, কিন্তু এত দিলে পোস্ট অফিস চাকরি মানে একটা পিয়নের চাকরি, এটা আমি দুঃখিত। আমি নাম যেহেতু বলতে হয় না, বলবো না। আমার মেয়ের নাম আশা রায়। আশা রায় পোস্ট অফিসে চাকরি করছে ইন্ডিয়ান এনআইটি। যদি হয় 10 জনের একজন, আর কিছু বলবো না, রাখছি।
আমি শুরুতেই যে একটা উদাহরণ দিতে চাই যে 2021 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ মহাকরণে বসে প্রেস মিট করে বলেছিলেন এটা 2021 সালের ডিসেম্বর মাস যে 22 সালের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি 100টা স্কুলের জন্য 1400 জন এবং অন্যান্য স্কুলের জন্য 2622 জন, মোট 4022 জনকে 2022 সালের মার্চ মাসের মধ্যে নিয়োগ করবেন। 2022-2023 পেরিয়ে যাচ্ছে, 2024 সালের ডিসেম্বর মাসে আমরা দেখলাম রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রেস মিট করে ঘোষণা দিচ্ছেন বিদ্যাজ্যোতি স্কুলের জন্য তারা নিয়োগ করবেন। এই যে প্রতারণার খেলা চলছে, 2021 সালে যা ঘোষণা হয়েছে বলছিলেন মহাকরণে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে মার্চের 2022 নিয়োগ করবেন, 22, 23, 24 পেরিয়ে গেছে, এখন নতুন করে আবার একই পোস্ট আরেক মন্ত্রী ঘোষণা করছেন। এই প্রতারণা কার স্বার্থে আমরা জিজ্ঞেস করতে চাই। এবং এই দুইজন কখনো বাংলাতে, কখনো হিন্দিতে, কখনো ইংরেজিতে এই ধরনের প্রতারণা সাংবাদিক সম্মেলন দিনের পর দিন করে চলছে। পিআই এবং পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার কিংবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এই নিয়োগ নিয়ে মহাকরণের ন্যূনতম 36 থেকে 37টা প্রেস মিট করেছেন গত 6.5 বছরে। একজন পিআই কিংবা পিইটি একজনকে নিয়োগ করেননি। টিআরবিটি একটা বোর্ড আছে শিক্ষক নিয়োগের, এটা বিজেপির একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে, মেরুদণ্ডহীন টিআরবিটি। 2022 সালের টেট পরীক্ষা নেওয়া হয় সেপ্টেম্বর মাসে। নমস্কার, কে বলছেন? পরীক্ষা বন্ধ, 2023 পেরিয়ে যাচ্ছে, 2024 পেরিয়ে যাচ্ছে। বলছিলাম 3 বছরে 2 বার 2 মন্ত্রী ঘোষণা দিলেন, চাকরি তো হলো না। কতজন চাকরি দিছে এটাও আমরা জানি না। 2 মন্ত্রী বারবার বছরে বছরে করে 3 বছর পরে 2 বার কইরা কইতাছে, আবার কইতাছে বিদ্যাজ্যোতি। একই জিনিস, একটা পার্টারে কি 2 বার বলি দেই আমরা? তো এটা কি আমরা এত মূর্খ হয়ে গেলাম ত্রিপুরাবাসী? বামপন্থীরা তো কইতো 100%, টিপসই থেকে স্বাক্ষর করছে। তো স্বাক্ষর করছে আসলে সত্যি, এটা অস্বীকার করার উপায় নেই, নামটা সই করতে পারি। তো ঘটনা হলো মন্ত্রীরা কোন কোন স্কুলে পড়ছে, অনেক যে মন্ত্রী আছে তারা কোন কোন স্কুলে পড়ছে। বিদ্যাজ্যোতি স্কুল আসিল নি তখনই, উন্নয়নের ঠেলায় আমরা সাগরে বাসতাছে দিই। এদিকে আগে চট্টগ্রাম বন্দর দিয়েছে জাহাজ যাইতো, তখন জাহাজটা কিছুই দেখি না। এই যে প্রাকগোলের প্রলাপ, মন্ত্রী রতন বাবু বলেছে, মন্ত্রী সুশান্ত বাবু বলেছে, কি বলছে এগুলা? 100টা বিদ্যাজ্যোতি স্কুল প্রথম অবস্থায়, তারপর 125টা। তুই এক মন্ত্রী কইল একরকম, আরেক মন্ত্রী কইল আরেক রকম। এই যে শুনতাছি আর কি আমরা, এটি আর কতদিন শুনবো? বাটপারি, এটি তো এক প্রকার বাটপারি। কারণ চাকরিটা কখন মন্ত্রিসভা ক্যাবিনেট ডিসিশনটা কখন নেওয়া হয়, অর্থ দপ্তরের অনুমোদন থাকে তখনই নেওয়া হয়। আমরা যতটুকু ক্ষুদ্র মানুষ, পড়াশোনা জানি না, মূর্খ সূক্ষ্ম মানুষ, তো অনুমোদন নিয়ে সেটা আমি 3 বছর পরই আবার আরেকটা করলাম, প্রেস মিট করে সেটা জনগণকে জানাইলাম। মানে কি তা সাংবাদিকরা ডাকবো, আমি ক্যামেরার সামনে একটু পোজ দিই, দিয়ে সেটা একটু জানাই, এরকম নেই। ওই আপনারা দেখি প্রত্যেকদিন ওই দেখি মাখিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাইরা দেয় কোটি টাকা দিয়ে সেটা। এই তো আমাদের সমাজ ব্যবস্থা এরকম ভাবে তলানিতে যাচ্ছে। তো কতদিন চলবে এইভাবে? মুখ্যমন্ত্রী কি শীত ঘুমিয়ে আচ্ছন্ন আছেন? জানি না, আমরা জানি না, বুঝতে পারছি না। ওনার স্বাস্থ্য দপ্তর, ওনার পিডব্লিউডি আছে, ওনার হাতে অনেকগুলো দপ্তর, 20টার উপরে। 20টার নাম যদি বলতে যাই অনেক সময় চলে যাবে।
তো উনি সময় দেবেন কোথায়? উনি দিল্লি যাবেন নাকি আগরতলায় থেকে এডিসিতে জনসভা করবেন জনজাতিদের জন্য, নাকি সারা ত্রিপুরাবাসীর জন্য উনি সময় দেবেন? এই হলো আমাদের টানাপোড়া। ওই কিটা জানি একটা কথা আছে বাংলা প্রবাদ, পাটা পোতা ঘষাঘষি মরিচের জান শেষ। তো আমজনতার জান শেষ। বাজার অগ্নিমূল্য, আলু 45 টাকা। আমরা তো গরিব আছি, আমরা কই গিয়ে কথা কম, কথা কোয়ার দাগ উঠতে পাইতেছি না। তো যাক যেটা ওই হোক, এরপরেও যদি মন্ত্রীরা একটু শুধরায় আমরা একটু ভালো থাকবো। আর 25 বছরে রাখাটাই গেছে, এরাও ভুল করছে, তো তো আমি সমান নিলাম। এরা যে ভুল করছে না এটা না, এরাও ভুল করছে, বামপন্থীরা ভুল করছে। লাস্ট 10 বছর তো খাওয়া খাওয়াই শুধু চলছে। আপনারা শুনলেন সেখানে 2 মন্ত্রী সাংবাদিক সম্মেলন নিয়োগ আর হলো না, হয়তোবা অনেক নিয়োগ হচ্ছে, এই দাবি মন্ত্রীর আছে, এই দাবি সরকারের আছে এবং অবশ্যই ঘোষণা আছে, কিন্তু এ রাজ্যে বেকাররা ঘুরছেন। আর এই রাজ্যের লাখ লাখ বেকারদের তথ্য এখন অনেক কমে গেছে। যারা আজ থেকে 7 বছর আগে 7.5 লক্ষ বেকারের তথ্য দিয়েছিলেন, তারা এখন কমিয়ে 1.5 লক্ষ কিংবা 2 লক্ষ বেকারের মধ্যে ত্রিপুরার বেকার সংখ্যাকে সীমাবদ্ধ রাখার ক্ষমতা রেখেছেন। বাকি তথ্যগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয়। আমরা প্রতিদিন বেকারদের কথা বলি, আমরা বলি এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের প্রত্যেকের কথা বলার অনুষ্ঠান, মানুষের কথা বলার অনুষ্ঠান। কথা বলে যান, আমরাও কথা বলে যাচ্ছি। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।